মেঘনায় থেমে থাকা জাহাজ থেকে 5 মৃতদেহ উদ্ধার, মুমূর্ষু 3 জন হাসপাতালে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার কূটনৈতিক চিঠি, টিউলিপকে যুক্তরাজ্যের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা, দোষীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। চাঁদপুরে মেঘনা নদীতে একটি সারবাহী জাহাজ থেকে অন্তত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে এমভি আল বাখেরা নামে জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে জাহাজটিতে আক্রমণ করা হয়। প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে জাহাজের 5 স্টাফকে জবাই করে দেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের কথা জানান। এর আগে শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা গত কয়েকদিন ধরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগেই হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। রোববার দুপুরে বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। পরে রাতেই এর ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে বলেছে, দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পরপরই একদল দুর্বৃত্তের হাতে আটক হন 14 গ্রামের লুদিয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনাকারীরাই ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায় আব্দুল হাইকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেয়া হচ্ছে, মাফ চাইতেও বাধ্য করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। আওয়ামী লীগের রাজনীতি করলেও ছিলেন নির্যাতনের শিকার। 14 গ্রামের সাবেক এমপি ও রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত 8 বছর ছিলেন এলাকা ছাড়া। সম্প্রতি ফিরে আসেন এলাকায়। ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় আব্দুল হাইকে টানা হেঁচড়া করছেন। পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন ঘটনার পর অসুস্থ হয়ে পড়া আব্দুল হাইকে ভর্তি করা হয় ফেনীর একটি বেসরকারি হাসপাতালে। 150 টাকার স্টাম্প
বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে, আমার স্বাক্ষর দে। আমি কইছি আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমারে চড়ছে শোয়াইয়া, আমারে বসাইছে, আমার মাথায় এভাবে বসে দিছে। আমি এটার বিচার চাই। বীর মুক্তিযোদ্ধার এমন অপমান অনাকাঙ্ক্ষিত, দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন স্থানীয় বাসিন্দারা। উনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, হ্যাঁ, এটা অসম্মান হয়। ঘটনার পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের। এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমাদের মুক্তিযোদ্ধাদের কমন কাউন্সিলের পক্ষ থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের কাছে এসেছেন এবং তারা একটা অভিযোগ দায়ের করবেন বলে আমরা জানতে পেরেছি। তারা অভিযোগ দায়ের করলে পরবর্তী যে আইনগত ব্যবস্থা যেটা আছে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এদিকে কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মানহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার এক বিবৃতিতে দোষীদের আইনের আওতায় আনারও নির্দেশ দেয়া হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। প্রাথমিকের সকল বই বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি থাকলেও মাধ্যমিকের বই বিতরণ হবে 3 ধাপে। নতুন কারিকুলাম, কাগজ সংকট আর ছাপাখানা স্বল্প সময়ে পাওয়ায় এমন বিলম্ব বলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আদিত্য মামুনের আরও একটি রিপোর্ট। নতুন বছরে ভিন্ন কারিকুলামে প্রাথমিক ও মাধ্যমিকের বই ছাপানোয় ব্যস্ত সময় পার করছে ছাপাখানাগুলো। কেবল প্রচ্ছদেই নতুন নয়, 10টি শ্রেণীর বইগুলোতেও আছে ব্যাপক পরিবর্তন। রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মতো আশপাশের প্রায় সব প্রতিষ্ঠানেই এখন নতুন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ব্যস্ততা। অভিভাবক শিক্ষার্থীরা শঙ্কায় আছেন যথাসময়ে পাঠ্য বই পাওয়া নিয়ে। বইয়ের জন্য এখন আমাদের 1 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। আগে থেকে পেলে ওদের পড়াটা ভালো হয়। শিক্ষকরা আস্থা রাখছেন পাঠ্যপুস্তক বোর্ডের উপর। যথাসময়ে আমরা বই আমাদের চলে আসবে এবং আমরা 1 জানুয়ারিতে আগের ন্যায় আমরা বইয়ের উৎসব করতে পারবো বলে আশাবাদী আমরা। শেরেবাংলা নগরের এই বিদ্যালয় আশপাশের আরও প্রায় 20টি শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণের কেন্দ্র। 30 ডিসেম্বরের মধ্যে বই গ্রহণের আছে প্রস্তুতিও। সকল স্কুলের বই এখানে এসে জমা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তারা একটা নির্দিষ্ট ডেট দিবে সেই বইগুলো কালেকশন করার জন্য। আমরা বইগুলি কালেকশন করব, সকল স্কুলেই কালেকশন করবে। কালেকশন করে বইগুলি 1 তারিখে ইনশাল্লাহ বিতরণ করা হবে। তবে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আছে সংশয়। পড়তে হবে ভিন্ন সিলেবাস, তার উপর বই পেতেও লাগবে সময়। নতুন বই নাকি হচ্ছে আবার 3 মাস পর পেতে পারি, আবার হচ্ছে এরকম নতুন কারিকুলাম, পুরান কারিকুলাম, আমাদের 1 বছর হচ্ছে লস গেল। জানুয়ারিতে বই উৎসব না করেও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কাজ করে যাচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড। এবছরও আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকল শ্রেণীর জন্যই পাঠ্য বই আমরা হাজির করার জন্য সকল প্রস্তুতি আমরা নিয়েছি। সেক্ষেত্রে দ্বৈত নীতিতে বই বিতরণের সিদ্ধান্ত সরকারের। 31 ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে 3য় শ্রেণীর বই তো অবশ্যই পৌঁছাবে, 4র্থ এবং 5ম শ্রেণীর বইও আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বইগুলিতে 3টি পর্যায়ে হবে। 31 ডিসেম্বরের মধ্যে 3টি বই, বাংলা, ইংরেজি, গণিত। 10 জানুয়ারির মধ্যে 5টি বই, পরবর্তী আবশ্যকীয় 5টি বই, এবং 20 জানুয়ারির মধ্যে বাকি বইগুলো। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের জন্য প্রায় 41 কোটি বই প্রয়োজন হবে, যার মধ্যে প্রাথমিকের 12,08,70,000 আর মাধ্যমিকের 28,60,22,337 বই। 655 রকমের বইয়ের মধ্যে 155 রকমের পাঠ্য সম্পূর্ণ পরিমার্জন, পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রংপুরের তথ্য মেলার 4টি স্টলে মুজিব বর্ষ, শেখ হাসিনা বাণী প্রচার করা নিয়ে তোলপাড় চলছে। রোববার বিকেলে রংপুর নগরী পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে 2 দিনের তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। সেখানে কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য বিভাগ, জেলা সঞ্চয় অফিস এবং পরিবার পরিকল্পনা স্টল থেকে মুজিব বর্ষ, শেখ হাসিনার বাণী বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। ঘটনায় জড়িতদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে জেলা মৎস্য বিভাগ বলছে তাদের অজান্তে এই ঘটনা ঘটেছে।
দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পৌর মেয়রের বাসায় আগুনে পুড়ে নিহত মুহতাসিম হাসান ফাহিমের মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পৌর মেয়রের বাসায় আগুনে পুড়ে সূর্য ও নাইম নামে 2 যুবক নিহত হয়। এই ঘটনায় 19 আগস্ট নিহত সূর্যের ভাই সুজন থানায় মামলা করেন। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক অর্থনীতি শক্তিশালী করা এবং সমুদ্র সীমানা রক্ষা সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নতুন অফিসারদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এদিকে মেরিন একাডেমির অপর এক অনুষ্ঠানে 6টি নতুন জাহাজ কেনার কথা বলেছে নৌপরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2022 ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। নৌবাহিনী প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদসহ মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী অফিসারদের স্মরণ করেন। বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। সঠিকভাবে সমুদ্রের সম্পদ সংরক্ষণ এবং সুরক্ষার মাধ্যমে সামুদ্রিক অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ বিশ্ব শান্তি রক্ষায় নৌবাহিনীর অবদানের কথা তুলে ধরেন নৌবাহিনীর প্রধান। উপকূল ও গভীর সমুদ্রে সমুদ্র সম্পদের সুরক্ষা এবং বাণিজ্যিক জাহাজসমূহের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে মান অর্জনকারী কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সার্বিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের গর্বিত অংশীদার হিসাবে ভূমিকা পালন করছে। এদিকে মেরিন একাডেমিতে গ্র্যাজুয়েশন কুচকাওয়াজে যোগ দিয়ে নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 6টি জাহাজ কিনছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এনলার্জ করছে, অচিরেই 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। এই জাহাজগুলো যখন যুক্ত হবে তখন আমাদের দেশের মেরিন একাডেমি থেকে যারা বের হয়েছেন তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। এর আগে নৌ পরিবহন উপদেষ্টা মেরিন একাডেমিতে গ্র্যাজুয়েশন পাওয়া ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সড়ক দুর্ঘটনায় সিআরপি নার্সিং শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনেও সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মহাসড়কের শিমুলতলায় তারা অবরোধ করে। জড়িত বাস চালক ও সহকারীকে 6 দফা দাবি জানান তারা। গত শনিবার বাস চাপায় নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহত হন। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় স্মারকলিপি জমাসহ প্রতিবাদ করেছে ওলামা পরিষদের সদস্যরা। সকালে সাভারের আশুলিয়া থানায় ওলামা মাশায়েখ, তাবলিগ সাথী ও সর্বস্তরের তাওহিদি জনতার ব্যানারে স্মারকলিপি দেওয়া হয়। কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় ওলামা পরিষদ ও তৌহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এছাড়া ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার উদ্যোগে সমাবেশ হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে বন্ধ ঘোষণা করা এমএম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার কারখানা খুলে দেওয়ার আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। সকাল 10টার দিকে কারখানা দুটি শ্রমিকরা সড়ক অবরোধ করে। তারা জানায়, গত 18 ডিসেম্বর থেকে কারখানা দুটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
গতকাল কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা বললে শ্রমিকরা তা মেনে নেয়নি। সকালে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় বিনা শর্তে কারখানা খুলে দেওয়া শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা। পরে দুপুরে 3.5 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পৃথক সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, নাটোর, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইলে 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 12 জন। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানায় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সদর উপজেলার পালপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা দেয়। এতে নিহত হয় 3 জন। ফোন করে কইতেছে গো আমার হাত আসিনি গড়, আমি হাত দো নাই, আমি উঠতে রুমও গেছি দিতে গড় নাই। তারপর তার বাবার কাছে আবার ফোন করছে, আমি তো গড় নাই তার ভাই আপনি চিল্লা বলা করতে আছে, আমার ফুট নাই, আমার ফুট শেষ হয়ে গেছে। 12টার দিকে একটা আওয়াজ হয়েছে আর কি, মানে বিস্ফোরণের মতন একটা আওয়াজ হয়েছে। আওয়াজ অনে আমরা যার যে বাসার থেকে বাড়িয়ে এদিকে এনে 3টা লাশ। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় কাভার্ড ভ্যানের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে এক নারী নিহত হন। আহত হয় 5 জন। নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় 6টি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালক মারা যায়। অপরদিকে নাটোর রাজশাহী সড়কের চাঁদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। এছাড়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়িবার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করব হাফেজ পরিবারের খবর দিয়ে। পটুয়াখালীর বাউফলে একই পরিবারের 66 জনই কোরআনের হাফেজ। স্থানীয়দের কাছে পরিচিত হাফেজ পরিবার হিসেবে একই পরিবারে এতজন কোরআনে হাফেজ হওয়াকে বিরল ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর বাউফলের হাজী নূর মোহাম্মদ হাওলাদারের ছোট ছেলে শাহজাহান হাওলাদার 1971 সালে বাউফল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকও পাশ করেন তিনি। ছোটবেলায় বাবা মাকে হারানো শাহজাহান সিদ্ধান্ত নেন সন্তানদের হাফেজ বানানোর। এখন তার 6 ছেলে এবং 4 মেয়েও কোরআনে হাফেজ। তাদের পরবর্তী প্রজন্ম হাফেজ হয়ে বাড়িয়ে চলেছে সে সংখ্যা। এখন এ পরিবারে 66 জন হাফেজ। সিদ্ধান্ত করলাম যে আমার তো দুনিয়াতে আর কেউ নাই, আমি আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় হাফেজ আলেম বানাইব। পৈতৃক সম্পত্তি ও স্ত্রীর 12 ভরি স্বর্ণ বিক্রি করে প্রতিষ্ঠা করেছেন 12টি হাফিজিয়া মাদ্রাসা ও 3টি মসজিদ। এছাড়া ধর্মের উপর বইও লিখেছেন তিনি। প্রায় আমি 3.5 একর জমি কবলা দিছি। আমার স্ত্রীর 13 ভরি স্বর্ণ ছিল, 4 কেজি রূপা ছিল। সম্পদ বিক্রি করিয়া আমি মাদ্রাসা করছি। আমার এই মাদ্রাসায় আল্লাহর রহমতে আমার ঢাকাতে 8টি মাদ্রাসা, বাউফলে 5টি মাদ্রাসা। পরিবারের সদস্যদের হাফিজ বানানো এবং ধর্মের জন্য কাজ করায় স্থানীয়দের কাছেও সুপরিচিত শাহজাহান হাওলাদার। যেন তারা আগামীর প্রজন্মকে মানে ভালো কিছু শিক্ষা দিতে পারে এবং তার শিক্ষার পিছনে যেন আমার যদি কোনো অবদান রাখা দরকার হয়, ইনশাল্লাহ আমি আমার পরিষদের পক্ষ থেকে অবদান রাখবো। এই প্রতিষ্ঠান যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা পায় তাহলে তার প্রতিষ্ঠান হয়তো আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মেঘনায় থেমে থাকা জাহাজ থেকে 5 মৃতদেহ উদ্ধার, মুমূর্ষ 3 জন হাসপাতালে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার কূটনৈতিক চিঠি, টিউলিপকে যুক্তরাজ্যের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ। কুমিল্লা লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা হাসপাতালে ভর্তি, দোষীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।